শুরু করে দিই। হ্যাঁ, সম্মানীয় হোমিও ডক্টরসগণ, নমস্কার। হোমিও শিক্ষা গ্রুপের আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের ক্লাসটির পরিচালনায় রয়েছেন শ্রদ্ধেয় ডক্টর নাজমুল ইসলাম স্যার এবং আজকের সঞ্চালনায় আমি বনানী চৌধুরী মণ্ডল। শুরুতে থাকছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। তো কোরআন তেলাওয়াতের জন্য আমি ডেকে নিব আমাদের শ্রদ্ধেয় স্যার ইকবাল মজিদ স্যার, যার কণ্ঠ অসাধারণ, সুমধুর কণ্ঠ। স্যার। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين. ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون. إن يوم الفضل ميقاتهم أجمعين. يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم. মহাকাশ ও পৃথিবী এবং মধ্যবর্তী কোনো কিছুই আমি খেলার ছলে সৃষ্টি করিনি। অবশ্যই আমি এই দুইয়ের কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি, কিন্তু ওদের অধিকাংশই তা বোঝে না। সত্য মিথ্যার পার্থক্যকারী মহাবিচার দিবস সবার জন্য নির্ধারিত আছে। সেই দিন এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসবে না, আর ওরা কোনো সাহায্যও করতে পারবে না। তবে আল্লাহ কারো প্রতি দয়াশীল করলে তা কথা আলাদা। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান ও প্রজ্ঞাময়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। অসাধারণ ওনার কণ্ঠ, অসাধারণ ওনার বাচনভঙ্গি এবং সুর, যা আমাদের সবাইকে সমৃদ্ধ করে তোলে। কাকে কি করে জানি না, তবে আমাকে করে। ধন্যবাদ স্যারকে আবারও এত সুন্দর কোরআন তেলাওয়াত করে আমাদের শোনানোর জন্য। এরপর আমি আসি আজকের ক্লাসের মূল জায়গায়। এই ক্লাসের আলোচনা যাওয়ার আগে আমি সবাইকে এটা রিকোয়েস্ট করব যে কেউ ভিডিও অন করবেন না এবং অডিও অন করবেন না, এতে আলোচকের ডিস্টার্ব হয়। আমাদের আজকের মূল আলোচক আমার শ্রদ্ধেয় প্রিয় স্যারদের মধ্যে একজন, শ্রদ্ধেয় কৌশিক আহমেদ ফয়জল স্যার। আজকের আলোচনার বিষয় ডিকোডিং সোরা, সাইকোলজিক্যাল অ্যান্ড ক্লিনিক্যাল অ্যানাটমি অব দ্য মাদার অফ ক্রনিক ডিজিজ। অর্থাৎ হোমিওপ্যাথির জনক ডক্টর হ্যানিম্যান দীর্ঘস্থায়ী রোগের মূল ভিত্তি হিসেবে সোরাকে মাদার অফ ক্রনিক ডিজিজ বা দীর্ঘস্থায়ী রোগসমূহের জননী হিসেবে বর্ণনা করেছেন। আজকের আলোচনায় আমরা সোরায়ের সাইকোলজিক্যাল অ্যানাটমি অর্থাৎ মানসিক গঠন এবং ক্লিনিক্যাল অ্যানাটমি অর্থাৎ ক্লিনিক্যাল প্রকাশ উভয় দিক নিয়েই গভীরভাবে জানার সুযোগ পাব। এই বিষয়ে আলোকপাত করবেন আমাদের আজকের সম্মানিত বক্তা ডক্টর কৌশিক আহমেদ ফয়জল স্যার। তাহলে দেরি না করে আমরা আজকের জ্ঞানগর্ভ সেশনে প্রবেশ করি। স্যার। জি ম্যাডাম, একটু সংশোধন করে দিই। আপনি শ্রদ্ধেয় বললেন, বিষয়টা স্নেহের হইলে ভালো হতো। আমি আপনার থেকে বেশ জুনিয়র, কিছু মনে করবেন না ম্যাডাম। ওকে, না না, ঠিক আছে, এবার থেকে আমি স্নেহেরই বলবো। ধন্যবাদ ম্যাডাম, ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের সকলকে আরো একবার জ্ঞান চর্চার এই মহৎ উদ্দেশ্যে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো শুরুতে আমরা স্যারের কণ্ঠে অসাধারণ সুরে এবং অসাধারণ বাচনভঙ্গিতে আমরা কোরআন তেলাওয়াত শুনলাম। হৃদয় ছুঁয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো আজকের এই অনলাইন আলোচনা সভায় উপস্থিত আমার সকল শ্রদ্ধেয় চিকিৎসক, হোমিওপ্যাথি অনুরাগী ভাই বোনেরা
এবং জ্ঞান পিপাসু আমাদের সকল শিক্ষার্থীদের জানাই, আমি নিজেও শিক্ষার্থী, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। তো আমি বরাবরের মতোই আমার আলোচনা শুরু করার আগে আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার এই হোমিওপ্যাথিক জগতে আসার পথপ্রদর্শক, আমাদের আহ, শিক্ষক, আমার অত্যন্ত কাছের বড় ভাই নাজমুল ইসলাম স্যারকে। আসলে যার স্নেহ ছায়া দিক নির্দেশনা ছাড়া কখনো আমি এই প্ল্যাটফর্মে আসতে পারতাম না। তো স্যারের প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং অপরিসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। তো সম্মানিত চিকিৎসক বৃন্দ, আজ আমি শরিক মায়াজার মতো একটা বিশাল এবং গভীর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আহ, কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। তো সোরা তো অনেক অনেক বড় একটা বিষয়, যাই হোক। তো এই বিষয়টার মূল হাতে খড়ি আসছিল আসলে কোনো মেডিকেল কলেজ থেকেও না, বা কোনো টেক্সট বুক থেকেও আমার হয় নাই। এই দর্শনের বীজটা আমার ভেতরে প্রথম রোপণ করে দিয়েছিলেন আজ থেকে প্রায় 8-10 বছর আগে আমার দাদাজান। আমার দাদাজানের হাত ধরেই আমি এই বিষয়টা, এই হোমিওপ্যাথির জগতে আসা আমার। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঠিক ওই সময় থেকেই দাদাজান আমারে বলতেন, আমার ওষুধ সম্পর্কে জানাইতেন, মায়াজম সম্পর্কে বলতেন। তো ছোটবেলা থেকে আমার মনে হোমিওপ্যাথির এই যে বিশাল জগৎ নিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন উকি দিত। আমি দাদুকে প্রায় জিজ্ঞাসা করতাম, অবাক হয়ে জিজ্ঞাসা করতাম, দাদু হোমিওপ্যাথিতে আপনি তো বলেন হাজার হাজার ওষুধ আছে, তাই এত ওষুধ আছে, এত ওষুধ আমরা কষ্ট করে শিখছি জানছি, তো এত ওষুধ শিখার পরে আবার মায়েদম শিখে কি হবে? দাদারে বলতাম এই যে সোরা কি, সিফিলিস কি, সাইকোসিস কি, এগুলো আসলে কি জিনিস? টিউবারকুলার বলেন, ক্যান্সার বলেন, এগুলো কি জিনিস আমার মাথায় ঢোকে না। আপনি আপনি যে ওষুধের কথা বললেন ওইটাই তো মাথায় ঢোকে না। তারপরে আবার এই সোরা কেন শিখতে হবে, সিফিলিস কেন শিখতে হবে? তো দাদু আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং আমার প্রশান্ত হাসি মুখে কিন্তু আমার এই এই যে বোকা বোকা যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর দিতেন আমার দাদু। তো আমি কখনোই আমার দাদুকে প্রশ্ন করে তার চোখে মুখে একটু বিরক্তির ছাপ আমি কখনোই দেখিনি, এবং কখনোই উনি রাগ করতেন না। আমার তো স্পষ্ট মনে আছে, আমি একবার জিজ্ঞাসা করলাম, দাদু ছোরা কি জিনিস? তো দাদু আমারে বললেন যে, দাদু ভাই ছোরা হলো হাজার মাথার হাইড্রা। তো সে পৃথিবীর সমস্ত সব ক্রনিক রোগের আদিমাতা। তো মানুষের মনের ভিতরে যে অদেখা কুণ্ডায়ন আছে, তার এক শূন্যতাই হলো সোরা। আমার মাথার উপর দিয়ে গেছিল, কিছুই বুঝলাম না। দাদারও আমি তো প্রশ্নের উপর প্রশ্ন করেই যেতাম। তো দাদুর কথা আমার খুবই মনে পড়ে। তো সত্যি বলতে ওই দাদুর সেই গভীর দার্শনিক কথাগুলো তখন আমার মাথার উপর দিয়ে যাইতো, আমি কিছুই বুঝতাম না। আমি ফ্যাল ফ্যাল করে তাকাই থাকতাম আর ভাবতাম যে মনের ভেতরের কুণ্ডায়ন আবার কিভাবে রোগ তৈরি করতে পারে। কিন্তু ঠিকই সময়ের পরিক্রমায় আজ যখন মোটামুটি আমি এই 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 সাইডে আসছি আলহামদুলিল্লাহ, তো এই বিষয়গুলোর গভীরে প্রবেশ করছি, চেষ্টা করছি। যখন চেম্বারের বসে থাকা মানুষগুলোর কষ্ট দেখি, তখন আমার দাদুর সেই কথাগুলো, প্রত্যেকটা শব্দ আমার কাছে জীবন্ত হয়ে ফুটে ওঠে। তা আমি বুঝতে পারি দাদু সেদিন আমাকে ঠিক কতটা গভীর সত্যের একটা সন্ধান দিয়ে গেছিলেন। তো আমার প্রিয় দাদা যান প্রায় আজ 7 বছর হলো ইন্তেকাল করছেন। তো আমি মোটামুটি যতটুকুই চেষ্টা করছি, দাদার হাতে খড়ি, দাদা থেকে হাতে খড়ি শুরু হয়েছে। তো মহান আল্লাহ তাআলার দরবারে আহ আমরা প্রার্থনা করি তিনি যেন আমার দাদাজানকে সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন, আমিন। তো আমি মোটামুটি আলোচনা শুরু করতে যাচ্ছি। তো হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের মানে প্রত্যেক দিনই আমরা ক্লিনিক্যাল অনুশীলনে আমরা ডাক্তার প্রায়ই এক ধরনের অদ্ভুত এবং হতাশজনক বাস্তবতার সম্মুখীন আমরা হয়ে থাকি। অনেক সময় অত্যন্ত নিখুঁতভাবে রোগীর লক্ষণ সমষ্টি আমরা মূল্যায়ন করে একটা সুনির্বাচিত ওষুধ প্রয়োগের পরেও দেখা যায় আরোগ্য কিন্তু স্থায়ীভাবে হচ্ছে না। সাময়িক উপশমের পর যখন রোগটা আবার বারবার বারবার রিকারেন্ট হচ্ছে, বারবার ফিরে আসছে, বা আপনার একটি অবদমিত রোগে শরীরে সম্পূর্ণ নতুন আর জটিলতর আরেকটি রোগের জন্ম দেয়, ঠিক যেন একটা গাছের ডালপালা কাটিয়ে দিলে ওইটা কিছুদিন পরে যেমন দ্বিগুণ শক্তিতে গজায় ওঠে, ঠিক সেইভাবে অনেক সময় রোগগুলো ফিরে আসে। আপনার
কেন আমাদের এই যে সুনিশ্চিত আরোগ্যগুলো বারবার বাধাগ্রস্ত হয়? আজ থেকে প্রায় 2 শতাব্দী আগে আমাদের হোমিওপ্যাথির জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান ঠিক একই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। তিনি দীর্ঘ 12 বছরের অবিরাম গবেষণা এবং নিবিড় পর্যবেক্ষণের পর তিনি চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে যুগান্তকারী সত্যটি আবিষ্কার করেন। ক্রনিক রোগের পেছনে মূল কারণ হলো বাহ্যিক কোনো জীবাণু নয়, বরং মানুষের গভীরে লুকিয়ে থাকা এক অদৃশ্য এবং শক্তিশালী এবং ডিস্ট্রাকটিভ শক্তির অস্তিত্ব, যার নাম তিনি দিয়েছিলেন মায়াজম। আর এই যে এই মায়াজম গুলোর মধ্যে সবচেয়ে আদিম এবং সবচেয়ে সর্বব্যাপী এবং মানবজাতির সকল ক্রনিক রোগের আদিমাতা হলো সোরা। তো মহাতাহানিমানের ভাষাই হলো সোরা হলো ওই হাজারো মাথাওয়ালা হায়ড্রা যা যুগ যুগ ধরে মানুষের জীবনী শক্তির ভেতরে ঢুকে ডে টু ডে মানুষের শরীরের ভেতরে ঢুকে কুড়ে কুড়ে খাচ্ছে। তো আধুনিক প্যাথোলজিতে এখানে কেবল রোগের চূড়ান্ত পরিণতি বা টিস্যু ধ্বংসের চিত্র দেখতে পায়, সেখানে আপনার সোরা সেখানে কিন্তু সেই ধ্বংসের প্রাথমিক বীজ বপনকারী ক্ষেত্র হিসেবে সেই হিসাবে কাজ করে চলে। তো আমরা আজকে সোরা বিষয় নিয়ে জানবো। তো তো শরিক মায়াজমের এই যে বিশাল ক্যানভাস, এইটা নিখুঁতভাবে চিনতে পারাই কিন্তু আসলে আমাদের আরোগ্যের প্রথম এবং প্রধান শর্ত। তো প্রথমে আমরা মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ করব যে কিভাবে একটা মানুষের ভেতরের ডাইনামিক অভাববোধ বা কাল্পনিক যে ভয়টা আছে তা স্নায়ুতন্ত্রকে কিভাবে অতি সংবেদনশীল করে তোলে। এরপরে আমরা তার প্যাথোলজিক্যাল ব্যবচ্ছেদ করব যে কিভাবে এই যে মানসিক শূন্যতা কোষের গাঠনিক পরিবর্তন ছাড়াই, মানে স্ট্রাকচারাল কোনো পরিবর্তন ছাড়াই কিভাবে আমাদের এই যে শরীরের যে ফাংশনাল স্বাভাবিকত্ব নষ্ট করে দেয় এবং ইমিউনোলজিক্যাল অ্যালার্জির জন্ম দেয়। এরপরে আমরা এই মনস্তাত্ত্বিক এবং প্যাথোলজির ব্যবচ্ছেদের পরে আমরা শারীরিক লক্ষণগুলো নিয়ে জানার চেষ্টা করব। তারপর ম্যাজমেটিক বহুমাত্রিকতা কিভাবে অ্যান্টিমায়োজমিক ওষুধ কাজ করে এবং একই ওষুধ কিভাবে অ্যান্টিসোরিক হয়, অ্যান্টিসিপ্লিটিক হয়, অ্যান্টিসাইকোটিক হয়, সেটাও আমরা বোঝার চেষ্টা করব যদি সময় থাকে আর কি, যত দূর যাইতে পারি ইনশাল্লাহ। তো প্রথমে আমরা সোরার মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করব। যে সোরার মনস্তত্ত্ব যদি আমরা বলি একটা কথায় প্রকাশ করতে হবে, তাহলে আমরা অবশ্যই প্রকাশ করতে পারবো। সেই শব্দটা হলো অভাব বা ল্যাকিংস অথবা ডিফিসিয়েন্সি। এই অভাব কেবল কোনো বস্তুগত অভাব নয়, এটি এক গভীর মানসিক, আত্মিক এবং শক্তির অভাব। শরিক মনস্তত্ত্ব হলো একটা খুব হাইপার অ্যালার্ট বা অতি সজাগ কিন্তু শক্তিহীন রাডারের মতো, যা সবসময় চারপাশের পরিবেশ থেকে আপনার কাল্পনিক বিপদের সংকেত গ্রহণ করতে থাকে কিন্তু অ্যাকশন নিতে পারে না। যাই হোক, তো প্রথমে আসেন আমরা এই সোরার মনস্তত্ত্বের ব্যবচ্ছেদ করতে গিয়ে প্রথমে আসবো আমরা অন্তহীন উদ্বেগ আর ভয় নিয়ে। তো শরিক মায়াজমের মনস্তত্ত্বের সবচেয়ে বড় এবং মূল চালিকা শক্তিই হলো এক অজানা, ভিত্তিহীন এবং অন্তহীন ভয়, অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি যেটাকে আপনার বলতে পারেন। তো আধুনিক মনস্তত্ত্বের ভাষায় এটারে আপনারে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারও বলা যাইতে পারে। তো শরিক রোগীর স্নায়ুতন্ত্র এতটাই আপনার বেশি সংবেদনশীল থাকে, হাইপার সেন্সিটিভ থাকে, যে তাদের মস্তিষ্কে সবসময় একটা আপনার মস্তিষ্কের সবসময় যে কোনো সাধারণ একটা ঘটনার সবচেয়ে খারাপ পরিণতির কথা সে আগে চিন্তা করে রাখে। ধরেন শরিক রোগীর আসলে যে আমাদের শরিক রোগীর মস্তিষ্কের অ্যামিগডালা, মানে যেটা ভয়ের কেন্দ্র, ওটা সবসময় অতি সজাগ থাকে। তো বিপদের কোনো বাস্তব অস্তিত্ব না থাকলেও মস্তিষ্ক কল্পনা করে নেয় যে সামনে কোনো বিপদ, ঘোর বিপদ আসতেছে। এর ফলে শরীর প্রচুর পরিমাণে আমাদের শরীর থেকে আপনার অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ করে এবং রোগী সামান্যতেই চমকে উঠে বুক ধড়ফড় করে শুরু হয়ে যায়। একটা উদাহরণ টানলে বুঝবেন এই যে আমাদের পারিবারিক দৈনন্দিন জীবনের ভয়টা নিয়ে। ধরুন একজন মা তার সন্তান স্কুল থেকে ফিরতে প্রতিদিনের থেকে সামান্য কিছু সময় 15 মিনিট বা আধা ঘন্টা মতো দেরি করছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে অথবা অন্য কোনো কারণে দেরি হচ্ছে। কিন্তু একজন শরিক
মায়ের মস্তিষ্ক সাথে সাথে কল্পনা শুরু করতে থাকবে, নিশ্চয় আমার ছেলের বড় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অথবা গাড়ির নিচে পড়েছে, কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। এই কাল্পনিক ভয়ের কারণে তিনি অস্থির অস্থির হয়ে পড়েন, ঘামতে শুরু করেন, বারবার স্কুলে বা আপনার ওই যে পরিচিত মানুষদের ফোন দিতে থাকবেন। সন্তান ফিরে না আসা পর্যন্ত পেশেন্টের একেবারে দম বন্ধ হয়ে, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে। দেখবেন আপনার আশেপাশে এরকম এরকম রোগী অ্যাভেলেবেল পাবেন, কিন্তু সেই সব থরিক পেশেন্ট। যাই হোক, আবার রোগ ব্যাধি সম্পর্কিত ভয়ও থাকে। তো কেমন, একটু উদাহরণ দিই। শরিক রোগীর পেটে হয়তো সাধারণ গ্যাস্ট্রিকের কারণে একটু একটু ব্যথা হয়েছে, কিন্তু তার মন তারে বোঝাবে নিশ্চয় আমার পেটে বড় কোনো ধরনের আলসার ক্যান্সার হয়েছে, আমি আর বাঁচবো না। এই যে ভিত্তিহীন মৃত্যুর ভয়ে সে অস্থির হয়ে বারবার ডাক্তার পরিবর্তন করবে এবং একটার পর একটা প্যাথোলজি করাবে। ডাক্তার তারে বলবে যে, রিপোর্ট দেখেই বলবে যে আপনি তো ওকে আছেন, 100% ওকে আছেন। এরপরেও শরিক পেশেন্ট তার এই উদ্বেগ সম্পূর্ণরূপে কখনোই দূর হয় না। এরপরে আসেন এই মনস্তত্ত্বের সেকেন্ড পয়েন্ট আমার, সেটা হলো ল্যাকিংস, অভাববোধ, সেন্স অফ ল্যাক। তা শরিক মনস্তত্ত্বের দ্বিতীয় সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো এই অভাববোধ। শরিক অভাববোধ কেবল বস্তুগত বা আর্থিক দারিদ্র নয়, এটা মানুষের ভিতরে এক ধরনের শূন্যতা বা মানসিক বিভ্রম। তারা সব সময় মনে করে তাদের কিছু একটা কম আছে, হয় টাকা কম আছে, নয়তো মানুষের ভালোবাসা কম আছে, না হলে নিজের শক্তি বা জ্ঞান কম আছে। এই অভাববোধ থেকে তাদের ভেতরে জন্ম নেয় বেঁচে থাকার জন্য এক মরিয়া কিন্তু লক্ষ্যহীন একটা সংগ্রাম। তো এটা যদি একটু একটু বিস্তারিত বলি, তো এটা হলো কিন্তু মানুষের সার্ভাইভাল এক্সিস্টিং বা টিকে থাকার প্রবৃত্তির এক বিকৃত রূপ। তো শরিক মন মনে করে তার চারপাশে যা কিছু আছে তা তার বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়। এই শূন্যতা পূরণের জন্য সে অবিরাম ছুটতে থাকে, কিন্তু তার ভেতরের তৃষ্ণা কখনোই ফিল আপ হয় না, মিটে না, তার তৃষ্ণা কখনোই মিটে না। উদাহরণ যদি দিই, এই আর্থিক বা বস্তুগত অভাববোধের একটা উদাহরণ যদি দিই, তাহলে একজন কোটিপতি ব্যবসায়ী যার ব্যাংক অ্যাকাউন্টে হয়তো প্রচুর টাকা জমা আছে, কয়েক পুরুষ বসে খাওয়ার মতো টাকা আছে, কয়েক পুরুষ বসে খেতে পারবে এরকম সম্পত্তি আছে, কিন্তু শরিক অভাববোধের কারণে তিনি সবসময় এক অজানা আতঙ্কে ভোগেন। ভবিষ্যতে যদি আমার ব্যবসায় লস হয়ে যায়, যদি আমার সব টাকা শেষ হয়ে যায়, যদি আমাকে রাস্তায় নেমে ভিক্ষা করতে হয়, এই যে আপনার এই কাল্পনিক ভবিষ্যতের অভাববোধ বা দরিদ্রের ভয়, তিনি নিজের এবং পরিবারের দৈনন্দিন প্রয়োজনীয় খরচ করতেও কুণ্ঠাবোধ করেন। মানে সম্পদের পাহাড়ে বসেও তিনি একজন হতদরিদ্র বা ভিখারির মতো মানসিক যন্ত্রণায় জীবনযাপন করেন। আবার যদি একটু চিন্তা করি মানসিক আত্মিক অভাববোধ, মানসিক আত্মিক অভাববোধটা কেমন সুগার পেশেন্টের। একজন সাপোজ আপনি চিন্তা করেন একজন অত্যন্ত মেধাবী ছাত্র বা গবেষক, যে জীবনে অনেকগুলো ডিগ্রি নিয়েছে, অনেক কিছু জানেন, অনেক পণ্ডিত, কিন্তু তার ভিতরে সবসময় কাজ করে আমি তো আসলে কিছুই জানি না, আমার আসলে জ্ঞানের অনেক অভাব। এই যে কাল্পনিক অভাববোধ তাকে শান্তিতে থাকতে দেয় না। সে পাগলের মতো একটার পর আর একটা বই পড়তে থাকে, রাত জেগে পড়াশোনা করে, কিন্তু কোনো ডিগ্রি বা স্বীকৃতি তার ভেতরের এই অভাববোধ বা শূন্যতা ফিল করতে পারে না, অর্থাৎ পূরণ করতে পারে না, ফিল আপ। সে সবসময় এক ধরনের হীনমন্যতায় হীনমন্যতায় ভুগতে থাকে। এইবার আসেন মানসিক অস্থিরতা। মানে শক্তি কিন্তু শরিক পেশেন্টের একটু কম থাকে। তো শক্তি কম থাকার কারণে আপনার শরিক পেশেন্ট আপনার বেশিক্ষণ এক জায়গায় কিন্তু স্থির থাকতে পারে না, একটা বিষয়ে দীর্ঘক্ষণ মনোযোগ দিতে পারে না। তাদের মন এক বিষয় থেকে অন্য বিষয়ে লাফাতে থাকে। তারা জ্ঞান পিপাসু হয়, কিন্তু অনেক কিছু জানতে চায়, কিন্তু শক্তির অভাবে কোনো কাজই কিন্তু সে ঠিকঠাক ভাবে নিখুঁত ভাবে শেষ করতে পারে না। ধরুন আপনার একজন শরিক রোগের বুকে সামান্য একটু ব্যথা হয়েছে, তার অতি সংবেদনশীল মন তার সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করবে যে তার বড় কোনো ধরনের একটা হার্ট অ্যাটাক হইতে যাচ্ছে। এই ভয় বা উদ্বেগ থেকে সে অস্থির হয়ে বারবার ডাক্তার পরিবর্তন করবে এবং ইন্টারনেটে তার রোগ খুঁজতে থাকবে, কি হয়েছে আমার, কি রোগ, এই মানসিক অস্থিরতা হলে কি হয়, একটু ইউটিউব ঘাটবে, গুগল ঘাটবে। ডাক্তার ডাক্তার যদি তাকে বলে আপনার রিপোর্ট নরমাল হয়েছে, কিন্তু তারপরেও সে আশ্বস্ত হইতে পারবে না। অন্যদিকে তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কোটি কোটি টাকা থাকলেও সে সবসময় দুশ্চিন্তায় ভুগবে যে ভবিষ্যতে যদি তারা না খেয়ে মরতে হয়। এগুলাই হলো শরিক মনস্তত্ত্বের এক ধরনের নিখুঁত চিত্র। তো
তো এই যে আমরা শরিক মনস্তত্ত্বের মোটামুটি মূল কারণ আমরা জানলাম যে অভাববোধ, উদ্বেগ এবং অস্থিরতা এটা কেন আসলে জন্ম নেয়। আমার দাদাকেও আমি এই জাতীয় প্রশ্ন করছিলাম যে, দাদা এই যে মানুষের অভাব কেন, এরা কেন এরকম। আমার নাজমুল ভাইও প্রায় প্রায় আমাকে বলেন যে আপনি সবসময় কেন দিয়ে প্রশ্ন করবেন, তাহলে আপনি মূল কারণটা আপনি খুঁজে পাবেন, আপনি তার ভিতরে ঢুকতে পারবেন। আমরা যখন আহ আহ, ইসে পড়তাম, বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ওই সময় একটা মেথড পড়েছিলাম, হোয়াই মেথড, যে আপনি যখন বারবার কেন দিয়ে প্রশ্ন করবেন, আপনি আপনি উত্তর পেয়ে যাবেন, আপনার প্রশ্নের সলিউশন পেয়ে যাবেন, আপনি ফাইন্ড আউট করতে পারবেন। তো শরিক মায়া যাবার মূল লক্ষণগুলো এই যে অভাববোধ বা উদ্বেগ আর যে এই যে অস্থিরতা, এটা এটা হঠাৎ করে শূন্য থেকে কিন্তু তৈরি হয় না। তো মহাত্মা হ্যানিম্যান এবং তার পরবর্তী আমাদের যারা দার্শনিক আছেন, যেমন ডাক্তার জেমস টাইলর কেন্ট, ডাক্তার এইচ এ রবার্টস এর মতো যারা আছেন, ওনাদের মতে সোরা কেবল একটা শারীরিক রোগ না, এটা হইলো বিশ্ব জগতের যে প্রাকৃতিক শৃঙ্খলা আছে, প্রাকৃতিক শৃঙ্খলা, এর সাথে বিচ্ছিন্নতা বা অসামঞ্জস্যতার একটা ফলাফল। কেন আপনার এই শরিক রোগী মনে এই এই জন্মগুলো নেয়, যে আহ কেন এই অভাবগুলো তৈরি হয় বা আপনার এই ভয়টা কেন তৈরি হয়। তো প্রথমে আসে এই যে অভাববোধটা, অভাববোধ অভাববোধ কেন তৈরি হয়। তো আপনার এই শরিক মনস্তত্ত্ব কিন্তু আপনার কেন্দ্রবিন্দুতেই মানে অভাববোধ থাকে মূলত। বস্তুগত এটা অভাববোধ না, বরং এটা জীবনী শক্তির একটা গভীর এবং আত্মিক শূন্যতা। মানুষ যখন তার প্রকৃতির সহজ সরল যে জীবনযাপন আছে এইগুলো থেকে যখন সে দূরে সরে যায়, যখন আপনার প্রকৃতির বিশাল শক্তির সাথে তার ভেতরের জীবনী শক্তির সংযোগের বিচ্ছিন্ন হয়ে যায়, এই বিচ্ছিন্নতা থেকে মানুষের অবচেতন মনে এক ধরনের শূন্যতার সৃষ্টি হয়। এবং আপনার এই জীবনী শক্তি যখন নিজের ভেতরের শক্তি বা আশ্রয়ের অভাব অনুভব করে, এই অভ্যন্তরীণ শক্তির অভাবটাই বাইরের পৃথিবীর টাকা বা ভালোবাসা বা জ্ঞানের অভাবের হিসেবের এইটার আর কি রোগীর মনে প্রতিফলিত হয়। তো এইখানে একটা কথা আছে যে এই যে প্রকৃতির সাথে জীবনী শক্তির যে বিচ্ছিন্নতা, এটা আর কি কি বলবো, মানে শরিক মায়াজামের গভীরে লুকানো এই অভাববোধ, অভাববোধের এটা বোঝার জন্য আমাদের সবার আগে বুঝতে হবে যে প্রকৃতি বা নেচার কি বোঝাতে চাইছে, বা কিভাবে মানুষ সেই প্রকৃতি থেকে বিচ্ছিন্ন আসলে কিভাবে হয়। প্রকৃতি প্রকৃতি বলতে এখানে আপনারা যদি মানে হোমিওপ্যাথির দর্শন অনুযায়ী যখন বুঝবেন, তখন কিন্তু শুধুমাত্র প্রকৃতি বলতে আপনি বাইরের গাছপালা বা আপনার নদী পাহাড় এইগুলা কিন্তু বুঝায় না। এখানে প্রকৃতি প্রকৃতি হলো বিশ্বজগতের যে শাশ্বত নিয়ম, সুশৃঙ্খল ছন্দ, সহজ সরল জীবনযাপন। প্রকৃতির নিয়ম হলো গ্রহণ করা আর ছেড়ে দেওয়া, একটা ব্যালেন্স ইনপুট অ্যান্ড আউটপুট। তো সত্যের পথে থাকা এবং ভেতরের যে দূষিত জিনিস আছে এটা স্বাভাবিকভাবে বের করে দেয়া। তো মানুষের জীবনী শক্তি জন্মগতভাবেই এই মহাজাগতিক শক্তির সাথে একটা অদৃশ্য তারে কিন্তু যুক্ত থাকে। তো ডাক্তার কেন্টের মতে সূরার উৎপত্তি কিন্তু আসলে একদিনে হয়নি। যখন থেকে আপনার মানব জাতি তার আদিম সহজ সরল জীবনযাপন থেকে দূরে যেতে শুরু করলো, তখনই এই বিচ্ছিন্নতার শুরু। তো এই বিচ্ছিন্নতা মূলত আসলে দুটি স্তরে ঘটে। এক হচ্ছে আপনার মানসিক বা আত্মিক বিচ্ছিন্নতা, আর একটা হচ্ছে শারীরিক ও প্যাথোলজিক্যাল বিচ্ছিন্নতা। তো কি সেই জিনিস মানসিক আত্মিক বিচ্ছিন্নতা কি? মানুষ যখন তার ভেতরের সরলতা হারায় আপনার কৃত্রিমতার আশ্রয় নিল, যখন তার মধ্যে লোভ, হিংসা, স্বার্থপরতা, অন্যের সম্পদ গ্রাস করার আকাঙ্ক্ষা জন্ম নিল, তখনই তার অবচেতন মন সত্য এবং প্রকৃত শাশ্বত নিয়ম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লো। ডাক্তার কেন্ট একে বলছেন মানুষের আদিম স্খলন, অরিজিনাল সিন, অরিজিনাল পাপ। এই থেকে ঈশ্বরার শুরু হয় মনের ভেতরে। আর শারীরিক বা প্যাথোলজিক্যাল বিচ্ছিন্নতা কিভাবে হয়? তবে আপনি প্রকৃতির নিয়ম হলো শরীরের ভেতরে যে দূষিত পদার্থ আছে, আর যেটারে আমরা জেনারেল রিসার্চ বলি, আপনার ডাইনামিক যে বিশৃঙ্খলা, ঘাম
আপনার মল আর ত্বকের চর্মরোগের মাধ্যমে যেটা আপনার বের করে দেয়। কিন্তু মানুষ যখন ওই যে ন্যাচারাল রিসার্চ যেগুলো আছে ওইগুলারে যখন আপনি কৃত্রিম মলম, স্টেরয়েড, রাসায়নিক ওষুধ ব্যবহার করে চর্মরোগের বা স্বাভাবিক স্রাবকে আপনি জোরপূর্বক সাপ্রেসড করবেন, তখন সে সরাসরি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিবে। এই যে মানসিক বিকৃতি এবং শারীরিক অবদমন, এই দুয়ের ফলে মানুষের জীবনী শক্তি প্রকৃতির সেই বিশাল অসীম এবং শাশ্বত শক্তির মূল স্রোত থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায়। এবং যখন জীবনী শক্তি প্রকৃতির মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার অবস্থায় ঠিক একটা মূল কাটা গাছের মতো। তো এই অভাববোধ কেন তৈরি হয়, একটু উদাহরণ দিলেই আর একটু ক্লিয়ার হয়ে যাবেন হয়তো। তো একটি নদী যখন আপনার মহাসাগরের সাথে যুক্ত থাকে, তখন তার ভেতরে আপনার পানির কোনো অভাব কিন্তু থাকে না। সে জানে সাগরের যে অসীম জলরাশি সবসময় তাকে পূর্ণ করে রাখবে, তার কোনো ভয় নাই। কিন্তু নদীটি যখন কোনো কারণে সাগর থেকে বিচ্ছিন্ন হয়ে একটা বদ্ধ পুকুরে পরিণত হয় বা বদ্ধ খালে পরিণত হয়, তখন কি হবে? তখন সেই পুকুরটি কিন্তু অবচেতন মনে সারাক্ষণ একটা ভয় কাজ করবে যে রোদ উঠলে তার পানি হয়তো শুকায় যাবে। বা মহাসাগরের আপনার অসীম উৎসের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে ওই সেই পুকুরের মনে জন্ম নেয় একটা অভাববোধ বা শুকিয়ে যাওয়ার একটা ভয়। তা স্থরিক রোগীর অবস্থাও ঠিক তেমন। প্রকৃতির যে অসীম শক্তির সাথে যুক্ত না থাকার কারণে সে নিজের অত্যন্ত ক্ষুদ্র, অসহায় এবং শক্তিহীন মনে করে। সেভাবে তার সম্পদ ফুরায় যাবে, তার জ্ঞান ফুরায় যাবে, তার জীবন ফুরায় যাবে। আবার আরেকটা উদাহরণ একটু খেয়াল করুন। কল্পনা করেন একটা ছোট্ট শিশুকে কল্পনা করুন তার মায়ের হাত ধরে একটা বিশাল মেলায় ঘুরছে। যতক্ষণ সে মায়ের হাত শক্ত করে ধরে আছে, অর্থাৎ আপনি যখন প্রকৃতির সাথে আপনার যখন যোগাযোগ আছে, ততক্ষণ চারপাশের হাজার মানুষের কোলাহল তাকে বিন্দুমাত্র ভয় দেখাতে পারে না ওই বাচ্চাটাকে। তার মনে কোনো অভাব বা এই নিরাপত্তাহীনতা নাই। কিন্তু যদি হঠাৎ ভিড়ের মধ্যে মায়ের হাতটি তার হাত থেকে যখন শিশুটা বিচ্ছিন্ন হয়ে যায়, তবে ঠিক সেই মুহূর্তেই আপনার শিশুটির ভেতরে এক ধরনের চরম শূন্যতা, আতঙ্ক বা এক অভাববোধ জন্ম নেবে। তো চারপাশের সাধারণ মানুষগুলোকে তখনই আপনার ভয়ঙ্কর শত্রু বলে মনে হবে, যদিও সবাই শত্রু না। মনের ভিতরে একটা অজানা ভয় তৈরি হবে। আপনার শরীর জীবনী শক্তিও হলো ঠিক সেই হারিয়ে দেওয়া শিশুর মতো। প্রকৃতির হাত থেকে যখন আপনি ছুটে যাওয়ার কারণেই আপনার এই যে অজানা আতঙ্ক তৈরি হবে, অস্তিত্বের অভাববোধ কাজ করবে। তো সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি যে শরীর অভাববোধ কেবল আপনার টাকা বা ভালোবাসার অভাব নয়, এটা হলো মানুষের অস্তিত্বের শিকড়, যেটা আপনার কাটা পড়ার এক ডাইনামিক যন্ত্রণায় ভোগে। তো মানুষের জীবনী শক্তি আপনার প্রকৃতির সাথে তার সেই আদিম সংযোগটি হারিয়ে ফেলেছে বলেই সে পৃথিবীর বাইরে কৃত্রিম জিনিস যেমন অর্থ, সম্মান বা ডিগ্রি দিয়ে সেই ভেতরের শূন্যতা পূরণের অবিরাম কিন্তু একটা ব্যর্থ প্রচেষ্টা চালাই যাচ্ছে। এটাই হলো কিন্তু আমাদের সোরাম আজমের অভাববোধের পেছনের মূল দর্শন। এরপরে আসেন, তো অভাববোধ তো আমরা জানলাম। তো এই অভাববোধ থেকে কি আসে? উদ্বেগ আর ভয়ের উৎপত্তি হয়। শরিক রোগীর অন্তহীন কল্পনা, উদ্বেগ সরাসরি তার অভাববোধ থেকে কিন্তু জন্ম নেয়। যেখানে অভাব থাকে সেখানে ভয় থাকাটাই কিন্তু প্রকৃতির একটা অবধারিত নিয়মের মতো। যখন মানুষের মন বিশ্বাস করে যে তার কাছে পর্যাপ্ত শক্তি আছে, সম্পদ বা স্বাস্থ্য নেই, এই যে অভাববোধ, তখন তার অবচেতন মনে ধরে নেয় যে এই যে পৃথিবীতে আর টিকে থাকতে সে পারবে না, তার অস্তিত্ব হুমকির মুখে। এই অস্তিত্ব রক্ষার তাগিদে তার ভিতরে সার্ভাইভাল এক্সিস্টিং তৈরি হয়। তো সে সবসময় ভাবতে থাকে যদি আমার এই অল্প সম্পদটুকু হারায় দেয়, তাহলে আমার এই রোগটা হয়তো আর সারবে না। তো উদাহরণ দিয়ে, একজন সৈনিক যখন জানে যে তার কাছে পর্যাপ্ত গুলি নেই, একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে গিয়ে যখন দেখতেছে যে না, আমার কাছে অল্প কিছু গুলি আছে বা সেরকম গুলি নেই বললেও চলে,
তখন সে সামান্য কিন্তু পাতার শব্দেও চমকায় উঠবে বা ভয় পাবে। আশেপাশের পরিবেশ যেগুলো তার জন্য বিপজ্জনক নয় সেইগুলো সে এনিমি হিসেবে কাউন্ট করবে, ভয় পাবে। তো শরিক রোগীর জীবনী শক্তিও ঠিক সেই অস্ত্রহীন সৈনিকের মতো, যে নিজের দুর্বলতার কারণে চারপাশে সাধারণ পরিবেশকেও শত্রু বা বিপদ বলে মনে করে। এরপরে আসেন মানসিক অস্থিরতার উৎপত্তি। তো শরিক রোগী এক বিষয়ে তো স্থির স্থির থাকতে পারে না। মানসিক অস্থিরতা মূলত এই যে তার দুর্বল জীবনী শক্তিরই এক ধরনের ব্যর্থ সংগ্রামের চিত্র, তাছাড়া আর কিছুই নাই। তো শরিক রোগীর যেহেতু অভাববোধ এবং ভয় থাকে, তাই সে দ্রুত সেই অভাব পূরণ করে নিজেকে নিরাপদ করতে চায়। কিন্তু তার জীবনী শক্তি, ভাইটাল ফোর্স এতই দুর্বল থাকে যে কোনো একটা নির্দিষ্ট কাজ দীর্ঘক্ষণ সে মনোযোগ দিয়ে ধরে রাখতে পারে না বা করতে পারে না, তার এনার্জি ফুরাই যায়। সে দ্রুত একটি কাজ শুরু করে কিন্তু শক্তি ফুরিয়ে যাওয়ার কারণে মাঝপথে ছেড়ে দিয়ে নতুন আরেকটা কাজে হাত দেয়। এইটাই হলো আপনার কম শক্তি নিয়ে বেশি কাজ করার এক ধরনের মরিয়া প্রচেষ্টা। তো উদাহরণ দেই, তো আপনি একটি দুর্বল ইঞ্জিন বিশিষ্ট গাড়িকে যদি কাদায় আটকে পড়া অবস্থায় থেকে বের করার জন্য জোরালো ভাবে এক্সিলেটরে আপনি চাপ দেন, তবে ওই গাড়িটা সামনে না আগায় কেবল অস্থির ভাবে কাঁপতেই থাকবে এবং চাকা কিন্তু ঘুরবে। চাকা ঘুরবে, গাড়ির ইঞ্জিনেও গ্যাট গ্যাট শব্দ হবে, কিন্তু সে তো নড়বে না। তো শরিক রোগীর মানসিক অস্থিরতা ঠিক ওই রকমই। তো শক্তির অভাবে সে সামনের দিকে আসলে আগাইতে পারে না, এক জায়গায় দাঁড়ায় অস্থিরতা তৈরি হবে এবং মানসিক কল্পনা করতে থাকবে। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে সোরার যে এই যে তিনটে মনস্তত্ত্ব, একটা কিন্তু আরেকটার সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তো প্রকৃতির সাথে জীবনী শক্তির বিশৃঙ্খলা থেকে আসলে আমাদের জন্ম নেয় অভাববোধ, আর সেই অভাববোধ থেকে অস্তিত্ব রক্ষার তাগিদে জন্ম নেয় আমাদের উদ্বেগ। আর ওই উদ্বেগ থেকে মুক্তি পাওয়ার জন্য দুর্বল জীবনী শক্তি মরিয়া মরিয়া চেষ্টা থেকে জন্ম নেয় কি মানসিক অস্থিরতা। তো যাই হোক, এইবার আমরা সোরার প্যাথোলজিক্যাল ব্যবচ্ছেদ করব, ফাংশনাল ত্রুটি। তো শরিক মনস্তত্ত্বের ওই যে অভাববোধ আর এই যে অতি সংবেদনশীলতা যখন আমাদের স্নায়ু আর হরমোনের মাধ্যমে কোষে এসে পৌঁছায়, তখন তা অত্যন্ত সুনির্দিষ্ট কিছু প্যাথোলজিক্যাল লক্ষণ তৈরি করে। তো সোরার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি কখনো কোষের স্ট্রাকচারাল ড্যামেজ করে না, অর্থাৎ গাঠনিক কোনো পরিবর্তন করে না। এটি কেবল কোষের কাজ বা অনুভূতিকে বিকৃত করে দেয়, এটা ফাংশনাল চেঞ্জ করে, সেনসেশনাল চেঞ্জ করে। শরিক প্যাথোলজিতে আপনার এই কথাটা বারবার মনে রাখবেন, আমি কথাটা রিপিট করতেছি। সেটা হলো, আবার বলতেছি, সোরার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটা কখনো কোষের কোনো গাঠনিক পরিবর্তন করে না, এটা কেবল কোষের কাজ বা ফাংশনকে এবং অনুভূতিকে বিকৃত করে দেয়। শরিক প্যাথোলজিতে কোষের গঠন বা আর্কিটেকচার আপনার সম্পূর্ণ কিন্তু অক্ষত থাকবে, কিন্তু তার কাজের স্বাভাবিকতা নষ্ট হয়ে যায়। আপনার অঙ্গটি দেখতে একদম সুস্থ মনে হইলেও সে ঠিক মতো কাজ করে না, এখানে মূলত স্নায়বিক অতি সংবেদনশীলতা দেখা দেয়। উদাহরণ টানলে আপনারা আরো ক্লিয়ার হবেন। তো একজন রোগীর পেটে প্রচন্ড ব্যথা, গ্যাস এবং হজমের সমস্যা আছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যেটারে আপনার আইবিএস বলতেছে, ইরিটেবল বাউল সিনড্রোম। তা আপনি তার পেটের আল্ট্রাসাউন্ড, এন্ডোস্কোপি করলেন, অনেকগুলো ল্যাব রিপোর্ট করলেন। তো এই ল্যাব রিপোর্টে দেখা গেল কি তার অন্ত্রের কোথাও কোনো আলসার হয় নাই, টিউমার হয় নাই, রিপোর্ট 100% নর্মাল, কিন্তু রোগী তো ব্যথায় ছটফট করতেছে। তাইলে কি? অর্থাৎ অঙ্গের কাঠামো কিন্তু 100% ঠিক আছে, কাঠামো কিন্তু স্ট্রাকচারটা কিন্তু 100% ঠিক আছে, কিন্তু তার ফাংশন ঠিক নাই। তো আধুনিক চিকিৎসা বিজ্ঞানে একেই আপনার ফাংশনাল প্যাথোলজি বলা হয়, যা সম্পূর্ণরূপে শরিক মায়াজমের রাজত্ব। এটা আরো 200 বছর আগে কিন্তু আমাদের মহাত্মা হ্যানিম্যান সাহেব বলে গেছেন। এছাড়াও এই একই জিনিস আপনারা খেয়াল করবেন যে মাইগ্রেন, অ্যাসিডিটি, পেশির যে খিঁচুনি গুলো আছে, ক্র্যাম্পিং গুলা যেটা আছে, এইগুলো কিন্তু সোরার ফাংশনাল ত্রুটি। এইবার আসেন ইমিউনোলজিক্যাল রিয়াকশন।
আমরা জানি সোরা অতি সংবেদনশীল, মনের উপরে আপনার সরাসরি প্রতিফলন ঘটে তা রোগীর কিসের উপরে? ইমিউন সিস্টেমের উপরে। শরিক ইমিউন সিস্টেম হলো অত্যন্ত ভীতি এবং অতি প্রতিক্রিয়াশীল। যে ধুলাবালি বা খাবারে সাধারণ মানুষের আপনার কিছুই হবে না, কিন্তু শরিক ইমিউন সিস্টেম তাকে মারাত্মক শত্রু ভাববে এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আইজি ইমিডিয়েটেড অ্যান্টিবডি রিয়াকশন করে দেবে। এর ফলে কি হবে? শরীরে অ্যালার্জি বা হিস্টামিন রিলিজ হবে। তো উদাহরণ দিই, তো অ্যালার্জিটিক রাইনাইটিস বা হাঁপানি, তা বাতাসে সামান্য যে পরাগরেণু বা ধুলাবালি গেলেই শরিক রোগীর ইমিউন সিস্টেম অতি প্রতিক্রিয়া দেখিয়ে একটানা হাঁচি, নাক দিয়ে পানি পড়া বা শ্বাসনালী সংকুচিত করে, যেটা আপনার ব্রঙ্কোস্পাজম শুরু করে দেয়। আবার আপনার 1 মিনিট, 1 মিনিট হোল্ড হোল্ড করেন, সরি। সরি, আন্তরিকভাবে দুঃখিত, আমার বাসা থেকে একটু ডাকছিল। তো এবার আসেন চর্মরোগ। চর্মরোগ নিয়ে একটু বলি। প্রকৃতির একটা নিয়ম কি? প্রকৃতির একটি নিয়ম হলো আপনার জীবনী শক্তি সবসময় আপনার ভেতরের ডাইনামিক বিশৃঙ্খলাকে আপনার শরীরের সব থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন স্কিনের মাধ্যমে বাইরে বের করে দিয়ে মস্তিষ্ক, হার্ট এবং লাং সহ বেশ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে সেভ করে, যেটা আমরা হেরিংস ল অব কিউরে আমরা দেখেছি বা পড়েছি। ত্বকের বাইরের স্তরে আপনার এই স্তরের এই বহিঃপ্রকাশই হলো আপনার চর্মরোগ। শরিক চর্মরোগের বৈশিষ্ট্য একটু একটু জানি। আপনার শরিক চর্মরোগে ত্বকের কোনো আলসার, গলন বা পুষ কিন্তু থাকবে না। এটা এটা সিফিলিসের কাজ। সিফিলিসের কাজে আপনার টিস্যু ড্যামেজ করে দেয়, টিস্যু ডিস্ট্রাকশন করে দেয়, কোষ ডিস্ট্রাকশন করে দেয়। কিন্তু আপনার শরিক চর্মরোগে প্রচন্ড চুলকানি থাকে, লালচে ভাব থাকে, জ্বালা থাকে, চুলকালে আরাম লাগে, কিন্তু পরে আবার জ্বালা করে। আপনি অ্যাক্টোপিক ডার্মাটাইটিস, আর্টিকেরিয়া বা শুষ্ক একজিমাই কিন্তু আপনার সোরার উৎকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে সোরা কোনো ব্যাকটেরিয়া বা বাইরের জীবাণু না, এটা হলো মানুষের নিজস্ব অভাববোধ, তীব্র ভয়, পরিবেশের প্রতি স্নায়বিক এবং ইমিউনোলজিক্যাল অতি সংবেদনশীলতার একটা প্রতিচ্ছবি। তো এটা আপনার কোষের কাঠামো ধ্বংস করে না, শুধু কোষের অনুভূতি এবং কাজকে বিশৃঙ্খল করে দেয়। অ্যালোপ্যাথিক ওষুধ যখন আপনি অ্যান্টিহিস্টামিন বা স্টেরয়েড ক্রিম দিয়ে যখন শরিক চর্মরোগ বা অ্যালার্জি জোরপূর্বক অবদমন করবেন, তখন এই ফাংশনাল ত্রুটিটি আরো গভীর স্তরে প্রবেশ করে এবং সাইকোসিস এবং সিফিলিসের মতো ভয়ঙ্কর স্ট্রাকচারাল প্যাথোলজি বীজ বপন শরীরে শুরু করে দেয়। তো তাই আপনার ক্রনিক রোগ আরোগ্যের প্রথম এবং প্রধান শর্তই হলো রোগীর আপনার ভেতরের এই যে শরীর অতি সংবেদনশীলতা, এটা উপড়ে ফেলার চেষ্টা করা। তো এবার আসেন আমরা সোরার যে শারীরিক লক্ষণগুলো, যেটা এই যে অভাব বা অতি সংবেদনশীলতার শরীরের প্রতিচ্ছবি, তা এই শারীরিক লক্ষণগুলা মোটামুটি, শারীরিক লক্ষণ তো অনেক আছে, আসলে এতগুলো বললে সময় হবে না, সময়ও প্রায় শেষের দিকে, অল্পতেই শেষ করে দেব। অল্প কিছু লক্ষণ নিয়ে আলোচনা করি। তো প্রথমে আসে তাপমাত্রার প্রতি প্রতিক্রিয়া, জীবনী শক্তির উত্তাপের অভাব। শরীর মাঝার মূল কথা হলো অভাব, আমরা আগেও জানছি অভাব। তো মনের ভেতরে যেমন আপনার সাহসের অভাব থাকে, তেমনি শরীরের ভেতরেও তাপ বা জীবনী শক্তির অভাব থাকে। তা একজন শরিক রোগী প্রকৃতিগত ভাবে অত্যন্ত চিলি হয়, শীতকাতর হয়। সাধারণ মানুষের কাছে যে আবহাওয়াটা আরামদায়ক, শরিক রোগীর কাছে তা মোটামুটি বেশ শীতলই মনে হয়। শীতকালে একাধিক গরম কাপড় পরার পরেও এদের হাত পা সহজে গরম হইতে চায় না। এরা হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, সামান্য ঠান্ডা বাতাসের ঝাপটায় একবারে সহ্য করতে পারে না। শরিক রোগীর ক্ষেত্রে স্নায়বিক দুর্বলতার কারণে আপনার মস্তিষ্কের যে থার্মোরেগুলেটর সিস্টেম আছে, এটা অত্যন্ত স্লো কাজ করে। এদের পেরিফেরাল সার্কুলেশন বা প্রান্তিক
রক্ত সঞ্চালন বেশ দুর্বল থাকে, যার ফলে শরীর তার নিজের সুরক্ষার জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ উত্তাপ দ্রুত তৈরি করতে ব্যর্থ হয়। তা আপনি আপনি যখন দেখবেন যে বসন্তকালের শুরুতে যখন আবহাওয়া বেশ মোটামুটি মনোরম থাকে, তখন আপনার চেম্বারে যখন দেখবেন একজন মোটা সোয়েটার জড়ায় একজন ঢুকে বলতেছে, ডাক্তারবাবু, বাসে আসার সময় জানলার পাশে একটু যে ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো ওটাতেই আমার গায়ে লাগছিল, তাতেই আমার নাক বন্ধ হয়ে গেছে, গলা ব্যথা শুরু হয়ে গেছে। শরিক পেশেন্ট এগুলা। তা আসেন, এই যে সংবেদনশীলতা, আপনার তাপের প্রতি প্রতিক্রিয়া, এটা আপনার সোরা সাইকোসিস বা সিফিলিসে কেমন? তুলনা করে পড়লে আমাদের গুরু, আমার বর্তমান গুরু নাজমুল ভাই সবসময় তুলনা করতে পছন্দ করেন। উনি বলেনও এইভাবে, যখন আপনি তুলনা করে পড়বেন আপনার ওটা মেমোরাইজড হয়ে যাবে, সহজে আপনি ভুলবেন না। তো সোরার শীতকাতরতা আসে কিন্তু আপনার জীবনী শক্তির অভাব থেকে। এরা যে কোনো শুষ্ক ঠান্ডা বাতাসে বা ঋতু পরিবর্তনের সময় দ্রুত আক্রান্ত হয়। আবার সাইকোসিস রোগীরাও কিন্তু শীতকাতর হইতে পারে, তবে এদের প্রধান শত্রু কিন্তু আর্দ্রতা। এরা ঠান্ডা বাতাসে ততটা কষ্ট পায় না যতটা কষ্ট পায় স্যাঁতসেঁতে বা আর্দ্র বর্ষাকালে, ড্যাম্প ওয়েদারে। আর মেডোরিনামের ক্ষেত্রে কিছুটা ভিন্ন আছে, ওরা আবার বর্ষাকাল পছন্দ করে। তো আবার সিফিলিসের ক্ষেত্রে আসেন, সিফিলিস মায়াজম। সিফিলিসের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি কিন্তু একেবারে ধ্বংস করে দেয়। এরা এরা চরম মাত্রায় কিন্তু স্পর্শকাতর হয়। এরা না পারে শীত সহ্য করতে, না পারে গরম সহ্য করতে। তো এদের মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো রাতের বেলায় বিছানার গরমে এদের হাড়ের ব্যথা মারাত্মক রকম বেড়ে যায়। এবার আসেন আমাদের আহ দ্বিতীয় শারীরিক সাধারণ লক্ষণ, সেটা হলো ক্ষুধা আর পরিপাকতন্ত্র নিয়ে বলবো, যেটা আপনার কি বলে, যাই হোক, শরিক রোগীর মনের ভেতর আপনার যেমন একটা দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী শূন্যতা কাজ করে, ঠিক তেমনি তাদের স্টমাসেও, পাকস্থলীতেও এক ধরনের শূন্যতার প্রতিফলন ঘটে। এদের সাধারণত অস্বাভাবিক রাক্ষসে ক্ষুধা থাকে। সঠিক সময়ে যদি এরা খাবার না পায় তাহলে এদের শরীর কাঁপতে থাকে। শরীর ক্ষুধার সবচেয়ে বড় সিগনেচার হলো আপনার অসময়ে ক্ষুধা লাগে। তো এরা সাধারণত মিষ্টি জাতীয় খাবার এবং গরম খাবারের প্রতি আকর্ষণ বোধ করে। এটা মূলত আপনার মানে স্নায়বিক অতি সংবেদনশীলতা এবং ফাংশনাল হাইপোগ্লাইসেমিয়ার একটা রূপ। তো শরিক রোগীর পাকস্থলী যে আপনার ভেগাস নার্ভ অত্যন্ত উত্তেজিত থাকে, ফলে কোষে প্রকৃত পুষ্টির অভাব না থাকলেও মস্তিষ্কে ভুল সংকেত পেয়ে পাকস্থলীর মধ্যে অতিরিক্ত গ্রেলিন হরমোন, যেটারে হাঙ্গার হরমোন বলে আর কি, ওইটা নিঃসরণ করে, যার কারণে স্নায়ু একটা মিথ্যা সংকেত পাঠায় যে হ্যাঁ ক্ষুধা লাগছে, খাও খাও খাও, ক্ষুধা লাগছে, পেট ভরা আছে, শরীরে পুষ্টিও আছে, কিন্তু তারপরেও খাইতে চাইবে। রোগী বলবে আমি রাত 9টায় পেট ভরে খেয়ে ভাত খেয়ে ঘুমাই, কিন্তু রাত 2টায় বা 3টার দিকে হঠাৎ পেটের ভিতরে এক ধরনের তীব্র বা খালি শূন্য অনুভূতি লাগে, এবং এর থেকেই পেশেন্ট বাধ্য হয়ে বিছানা ছেড়ে রান্না করে যে কিছু কিছু খাবার খুঁজে খাই স্বভাব, অথবা সকাল 11টার দিকে হঠাৎ জ্ঞান হারানোর মতো ক্ষুধা তৈরি হয় যে কিছু তারা খাইতেই হবে, অথচ 9টার সময় ভাত খাইছে। এই ক্ষুধার একটু পার্থক্য করি। তো সোরার ক্ষুধা কিন্তু রাক্ষসে, এরা কিন্তু মিষ্টি গরম ভালোবাসে। এদের পাকস্থলীতে হঠাৎ করে শূন্যতা বা অল গন সেন্সেশন তৈরি হয়। আবার সাইকোসিসের রোগীরা মাংস, অ্যালকোহল এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবার বেশি পছন্দ করে। এদের ক্ষুধা স্বাভাবিক থাকলেও হজম কিন্তু বেশ স্লো হয়, অত্যন্ত স্লো হয়, বেশ ধীরগতির হয়, এবং এদের পেটে প্রচুর গ্যাস বা বায়ু জমে পেট ফুলে থাকে। আবার সিফিলিস মায়াজমে খাবার প্রতি তীব্র অনীহা বা বিতৃষ্ণা থাকে। এরা সাধারণত মাংস একদম সহ্য করতে পারে না, তবে এদের বরফের মতো ঠান্ডা পানির প্রতি তীব্র তৃষ্ণা এবং অনেক সময় মাটি, চক, অখাদ্য, কুখাদ্য এগুলো খাওয়ার প্রবণতা দেখা দেয়। আচ্ছা, এবার আসেন পুষ্টি নিয়ে বলি। পুষ্টি ও আত্তীকরণ এবং তার মেটাবলিক ডিফেক্টিভ আছে সেগুলো একটু বলি। তো শরিক মায়াজমের একটা অদ্ভুত ট্র্যাজেডি হলো আপনার প্রাচুর্যের মাঝেও অনাহার।
এই রোগীরা প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খায় এবং তাদের খাবার ঠিকমতো হজমও হয়, কিন্তু আপনার আশ্চর্যের বিষয় হলো এত ভালো খাওয়ার পরেও তাদের শরীরে বিন্দুমাত্র মেদ বা শক্তি জমা হয় না। তারা দিন দিন শুকায় যায় এবং তাদের চেহারা অত্যন্ত রুগ্ন দেখায়। তো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় আপনার ডিফেক্টিভ ডিফেক্টিভ অ্যাসিমিলেশন, আত্তীকরণের চরম ফাংশনাল ত্রুটি। তো এখানে খাবার ভেঙে গ্লুকোজ বা আপনার অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় ঠিকই, কিন্তু অন্ত্র থেকে সেই পুষ্টি রক্তে শোষিত হয়ে কোষের ভেতরে প্রবেশ করার রাসায়নিক প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হয় এবং শরিক মেটাবলিজম সেই পুষ্টিকে টিস্যু গঠনে ব্যবহার করতে পারে না। তো একজন মা তার সন্তানকে দেখায় বলবেন, ডাক্তারবাবু আমার এই ছেলেটা সারাদিন কেবল খায় আর খায়, দুধ ডিম কোনো কিছুর তো অভাব রাখিনি, কিন্তু আপনি ওর চেহারাটা একটু দেখেন, গলার হাড় বেরিয়ে গেছে, হাত পা গুলো কাঠির মতো চিকন, যেন মনে হয় ওকে আমি খেতেই দেই না। তো এখানে একটু পার্থক্য করাটা জরুরি অবশ্যই সোরা সাইকোসিস আর সিফিলিসের। আপনার সোরার শুকায় যাওয়াটা কিন্তু ফাংশনাল, এরা খায় কিন্তু কোষটা গ্রহণ করতে পারে না বলে শুকায় যায়। কিন্তু আপনি যখন সিফিলিসের সাথে এটা তুলনা করবেন, সিফিলিসের রোগীরাও কিন্তু শুকায় কঙ্কালসার হয়ে যায়, সিফিলিস বা টিউবারকুলার, কিন্তু তার কারণ হলো সোরার মতো ফাংশনাল নয়। সিফিলিস আপনার শরীরের সিফিলিস বা টিউবারকুলার আপনার শরীরের টিস্যু, পেশি, হাড় আক্ষরিক অর্থেই ধ্বংস বা ক্ষয় হইতে শুরু করে। এর সাথে যুক্ত থাকে রক্ত শূন্যতা বা ক্যাকেকজিয়া। আবার সাইকোসিসে যখন আসবেন, সাইকোসিস হলো অতিবৃদ্ধির মায়াজম, আমরা জানি। এরা অল্প খেলে এদের শরীরে প্রচুর মেদ জমে যায়। এরা সাধারণত মোটা, থলথলে বা ওবেসিটির শিকার হয়। এদের কোষে অতিরিক্ত পানি জমে যায়। প্রায় সময় শেষ করে ফেলছি। যাই হোক, এভাবে পয়েন্ট বলতে গেলে অনেক সময় লাগবে। শারীরিক লক্ষণ তো প্রায় 12-15টা আছে। তো একটু এবার স্রাব এবং গন্ধ নিয়ে বলি। তো যে কোনো মায়াজম চেনার সবচেয়ে বড় উপায় হলো রোগীর শরীরের স্রাব, মানে ঘাম, মল, মূত্র বা কফ, এবং তার গন্ধ পর্যবেক্ষণ করা। শরিক মায়াজমের একটি অকাট্য নিয়ম হলো এরা টিস্যু ধ্বংস বা পচন ধরায় না। তাই আপনার শরিক রোগীর শরীরে স্রাবে মারাত্মক বা পচা কোনো দুর্গন্ধ কিন্তু থাকে না। শরিক রোগী হয়তো সামান্য পরিশ্রমে বা ভয়ে প্রচুর ঘামতে পারে, কিন্তু তার ঘামে আপনার পাশে যে পেশেন্ট বা লোকজন বসে থাকবে তাদের সেরকম অস্বস্তি হবে না। স্রাবগুলো সাধারণত পাতলা, পানির মতো এবং প্রদাহহীন হয়। তো এইভাবে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমার সময় প্রায় শেষ। বনানী ম্যাডাম, আমি কি আর 5 থেকে 7 মিনিট নিতে পারি? হ্যাঁ স্যার, করুন, কন্টিনিউ করুন। জি, থ্যাংক ইউ ম্যাডাম। তো অনেক স্নায়ু মানে শারীরিক লক্ষণ অনেক আছে। স্নায়বিক অতিসংবেদনশীলতা, আপনার ব্যথার ধরন, আপনার রক্ত সঞ্চালন রক্ত সঞ্চালন ও উত্তাপের ঝলক, এবং আপনার মিউকাস মেমব্রেন বা শৈল্যিক ঝিল্লির, যেগুলো আপনার শুকনো বা ফাংশনাল সর্দি হয়। এছাড়াও আপনার সাধারণ বৃদ্ধি বা হ্রাস, এই বিষয়টা একটু জানা জরুরি। তো পরিবেশ, আবহাওয়া এবং সময়ের সাথে মায়াজামের একটা কিন্তু গভীর সম্পর্ক রয়েছে। তো শরিক রোগী সাধারণত কখন সবচেয়ে বেশি কষ্ট পায় বা বৃদ্ধি হয় এবং কখন সব থেকে বেশি আরাম বোধ করে বা হ্রাস পায়, তা জানা থাকলে কিন্তু আপনার ওষুধ নির্বাচন বেশ সহজ হয়ে যাবে। শরিক রোগী কিন্তু শীতকালে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে সবচেয়ে বেশি কষ্টে থাকে। অন্যদিকে আপনার গরমকালে এবং শরীরের কোনো ঘাম বা স্রাব নির্গত হলে এরা পরম শান্তিতে থাকে। তো একজন শরিক রোগী আপনাকে বলবে, ডাক্তারবাবু সারা বছর আমি তো বেশ ভালোই থাকি, কিন্তু যেই অক্টোবর নভেম্বর মাস আসে আর আমার উত্তরের ঠান্ডা বাতাস বইতে শুরু করে, তখনই আমার সারা শরীরের চামড়া ফেটে যায়, চুলকানি বাড়ে, আমার গ্যাস্ট্রিকের সমস্যাও বেড়ে যায়, সকালবেলা ঘুম থেকে উঠতে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়, কিন্তু গ্রীষ্মকাল আসলে আমি ঘামতে শুরু করি আর আমার সব রোগ যেন গায়েব হয়ে যায়। তো সোরার সোরার সাথে অন্যান্য মায়াজামের একটু কম্পারিজন করি। তো সোরার বৃদ্ধি হয় শীতকালে শুষ্ক ঠান্ডা বাতাসে, সকালে ঘুম থেকে উঠলে এবং যে কোনো স্রাব বা চর্মরোগ অবদমন করলে। আর উপশম হয় কিসে? গ্রীষ্মকালে উত্তাপে,
ঘাম বা চর্মরোগ প্রকাশের মাধ্যমে। আর সাইকোসিসে কি হয়? সাইকোসিসের বৃদ্ধি হয় আর্দ্র স্যাঁতসেঁতে বর্ষাকালে বৃষ্টির আগে বিশ্রামে থাকলে। এবং উপশম কিসে হয় সাইকোসিসের? সাইকোসিসের উপশম হয় শুষ্ক আবহাওয়ায় এবং একটানা নড়াচড়া করলে। সিফিলিসের কেমন হয়? সিফিলিসের বৃদ্ধি হয় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত, অর্থাৎ রাতের বেলায় এবং চরম গরমে বা শীতে। এরা গরম ঠান্ডা কোনোটাই সেভাবে টলারেট করতে পারে না। এবং উপশম কিসে হয়? এদের পরিবেশগত কোনো সুনির্দিষ্ট উপশম সাধারণত নেই। এদের প্যাথোলজি দিন দিন আপনার ধ্বংসের দিকে আগাইতে থাকে। তো যাই হোক, এবার আমরা হ্যানিম্যানের এই অ্যান্টিসোরিক ওষুধের একটা ছোট্ট একটা তালিকা বলবো। তো সোরার অ্যান্টিমায়োজমের অ্যান্টিসোরিক মায়োজমের সব থেকে কিং মেডিসিন আপনার সালফার, ক্যালক্রিয়া কার্ব, লাইকোপোডিয়াম, সরিনাম। এছাড়াও আপনার গভীর ক্রিয়াশীল খনিজ অ্যান্টিসোরিক বেশ কিছু মেডিসিন আছে। কার্বন গ্রুপের ভিতরে আপনি পাবেন কার্বো ভেজিটেবলস, কার্বো অ্যানিমালিস, গ্রাফাইটিস, পেট্রোলিয়াম। আবার ক্যালি গ্রুপের ভিতরে আপনি পাবেন ক্যালিকার, ক্যালিনাইট। আবার আপনি নেট্রাম বা ম্যাগনেসিয়ামের ভিতরে আপনি পাবেন নেট্রামিউর, নেট্রাম কার্ব, ম্যাগনেসিয়াম কার্ব, ম্যাগমিউর। আবার অ্যাসিড গ্রুপের ভিতরে পাবেন ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড। আচ্ছা, এছাড়াও আপনি আর্সেনিক, সাইলিশিয়া, অ্যালুমিনা, অরমেট, ব্যারাটাকার। এছাড়াও আপনার বেশ কিছু খনিজ পদার্থ কুপ্রামেট, জিঙ্কামেট, হিপার সালফার, কোস্টিকাম, স্ট্যানামেট, এইগুলোতেও আপনার সরিক কিছু পাবেন। এরপরও আপনি প্রাণীজের ভিতরে আপনি সিপিয়া পাবেন, অ্যাম্ব্রাগ্রিসিয়া পাবেন। উদ্ভিদের ভিতরে অ্যানাকার্ডিয়াম, কোনিয়াম অ্যাগারিকাস। এছাড়াও আপনি ক্লিমেটিস, কলোসিনথিস, ডালকামরা, মেজেরিনাম, স্যারসাফেরিলা, এগুলো আপনি সরিক হিসেবে পাবেন। তো আবার তরুণ বা স্বল্প মেয়াদী অ্যান্টিসরিক ওষুধগুলো হলো আপনার অ্যাকোনাইট, বেলোরোনা, নাক্স, ব্রায়োনিয়া। তো চেম্বারে আপনার চিকিৎসা শুরু করার নিয়ম হলো যখন রোগীর কোনো তরুণ রোগ বা অ্যাকিউট সমস্যা প্রবল থাকে, তখন আমরা এই তরুণ বা স্বল্প মেয়াদী অ্যাকোনাইট, বেলোরোনা, নাক্স, ভূমিকা এগুলো দিয়ে চিকিৎসার ওই সাময়িক ঝড়টা থামায় নিয়ে তারপরে গভীর অ্যান্টিসরিক ওষুধ প্রয়োগ করার চেষ্টা করতে হবে। তো এবার আসেন আপনার প্রধান যে অ্যান্টিসরিক ওষুধের গভীর এবং ক্লিনিক্যাল মায়োজমিক কিছু বলবো। তার প্রধান ওষুধ সালফার নিয়েই বলি। অনেক ওষুধ আছে, সালফার, আপনার ক্যালক্রিয়া কার্ব, তারপর আছে আপনার লাইকোপোডিয়াম। তো আমি সালফার বলেই মোটামুটি আজকের আলোচনাটা শেষ করে দেবো। অল্প অল্প 2-5 মিনিট লাগবে আর হয়তো। সালফারকে বলা হয় অ্যান্টিসরিক ওষুধের মুকুটহীন রাজা। এদের মনের ভিতরে যে প্রচন্ড অভাববোধ বা শূন্যতা থাকে, তা আপনার সালফারের রোগী তাকে একটি কাল্পনিক জ্ঞান বা অহংকার দিয়ে ঢেকে রাখে। এরা অত্যন্ত অপরিষ্কার, অবিন্যস্ত, উস্কো খুস্কো চেহারার হয়, কিন্তু নিজেদেরকে অনেক বড় দার্শনিক মনে করে। সোরার সাধারণ নিয়মের বিপরীতে সালফার অত্যন্ত গরম কাতর হয়। দাঁড়িয়ে থাকাটা এদের জন্য চরম কষ্টের। এদের হাত পায়ের তালুতে এবং মাথার তালুতে সবসময় আগুন জ্বালার মতো জ্বালা পোড়া থাকে এবং সকাল 11টার দিকে আপনার পেটে জ্ঞান হারানোর মতো ক্ষুধা তৈরি হয়। তো একই ওষুধ আপনার সরিক, সাইকোটিক এবং টিউবারকুলার বা সিপ্লিটিক রূপেও থাকতে পারে। তা সালফার মূলত সরিক হইলেও এর প্যাথোলজির গভীরে গেলে আপনি একটি শক্তিশালী আপনি পলিসেন্ট্রিক ওষুধ হিসেবেও কিন্তু এটা কাজ করতে পারে। তো সরিক রূপ হিসেবেও কিভাবে কাজ করবে? যখন আপনার সালফারের রোগী কেবল সকাল 11টায় ক্ষুধা, হাত পায়ের জ্বালা, অপরিষ্কার ক্ষত এবং প্রচুর চুলকানি থাকে, যা চুলকানি আরাম লাগে কিন্তু পরে জ্বলে, তো তখন এটা আপনার বিশুদ্ধ সোরায় অবস্থান করে। কিন্তু এটি কেবল ফাংশনাল স্তর। আবার যখন এই সালফারের রোগী পেলভিসে বা আপনার তলপেটের রক্ত জমে পাইলস বা হেমোরয়েড তৈরি হয়, বা জয়েন্টে পানি জমে ক্রনিক বাত বা আড়ষ্টতা দেখা দেয় এবং রোগীর ভেতরে একগুঁয়েমিতে বা চরম আকার ধারণ করে, তখন সালফার কিন্তু সাইকোটিক রূপে প্রকাশ করে। আবার যখন আপনি দেখেন
যখন সালফারের রোগী প্রচুর খাওয়া সত্ত্বেও দ্রুত কঙ্কালসার হয়ে যায়, র্যাপিড ইমাসিয়েশন হয়, বুকে ক্রনিক কফ বসে যায়, অথবা ত্বকে অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং গভীর পচনশীল আলসার দেখা দেয়, তখন সালফার তার সিফলিটিক এবং টিউবারকুলার শক্তিতে কাজ করে। তা আপনার চেম্বারে একজন এলোমেলো চুলের রোগী এসে অত্যন্ত জ্ঞানগর্ভ ভাষায় কথা বলতে শুরু করলো, সে বলবে, ডাক্তারবাবু আমার রোগটা তো তেমন কিছুই নয়, সামান্য একটু গ্যাস্ট্রিক, কিন্তু প্রতিদিন ঠিক সকাল 11টার দিকে আমার পেটের ভিতরে এমন একটা তীব্র শূন্যতা তৈরি করে যে কিছু না খেলে আমি অজ্ঞান হয়ে যাব। আর রাতে ঘুমানোর সময় আমার পায়ের তালুতে জ্বালা করে, আর তার কারণে আমি লেপের বাইরে পা বের করে রাখি। এইটা আপনি সালফারের একটা ক্লিনিক্যাল উদাহরণ হিসেবে মনে রাখতে পারেন। তারপরে আপনার সালফারের সাথে সরিনামের ছোট্ট একটু তুলনা আছে। আপনার সালফার সরিনাম দুটাই অপরিষ্কার, কিন্তু সালফার হলো প্রচন্ড গরম কাতর আত্মবিশ্বাসী এবং এরা গোসল করতে চায় না কারণ এরা অলস। আবার সরিনাম প্রচন্ড শীত কাতর এবং চরম হতাশাবাদী, এরা গোসল করতে চায় না কারণ এদের ঠান্ডা লাগে। তাই আপনার সালফার অলসতার কারণে আর গোসল করেন, এবং সরিনাম ঠান্ডা লেগে যায় তাই এরা গোসল করে না। তো মোটামুটি অনেক ওষুধ নিয়ে আলোচনা করা যায়, আর্সেনিক নিয়েও করা যায়, এই ফসফরাস নিয়েও করা যায়, নেট্রামিয়ন নিয়েও বলা যায়, সবকিছুতেই আছে, সোরাসিপ্রি সাইকোসিস 3টে লেয়ারই আছে। তো আজ অত দূর যাব না। তা আজ আমরা মহাত্মাহানি মানের এই যে 12 বছর গবেষণার ফসল, যেটা আপনার সোরা নামক যেই হাজারো মাথা আল হাইডার মোটামুটি একটা বহুমাত্রিক রূপ দেখলাম। তো আমরা শুরুতেই আমরা দেখছি যে সোরার মূল ভিত্তি হলো কিন্তু অভাববোধ এবং কাল্পনিক উদ্বেগ। যখন আপনার এই ডাইনামিক শূন্যতা রোগীর স্নায়ুতন্ত্রকে আঘাত করে, তখন সেটা ফাংশনাল প্যাথোলজিতে রূপ নেয়। তখন অঙ্গের কোনো গাঠনিক ক্ষতি ছাড়া এই রোগী মারাত্মক স্নায়বিক অতিসংবেদনশীলতা এবং ইমিউনোলজিক্যাল অ্যালার্জিতে ভুগতে থাকে। এরপর আমরা দেখছি কিভাবে এই অভাববোধ রোগীর জীবনের দৈনন্দিন জীবনের শারীরিক সাধারণ লক্ষণ হিসেবে কিভাবে ফুটে উঠছে, এবং ফুটে ওঠে রোগীর চরম শীতকাতরতা, রাত জাগার রাক্ষসিক ক্ষুধা, অল্প পরিশ্রমে খুব দুর্বল হয়ে যাওয়া, ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার মতো। কিন্তু এখানে আমাদের আলোচনা কিন্তু মোটামুটি সীমাবদ্ধ থাকেনি। এরপরে মোটামুটি আমরা অ্যান্টিথোরিক ওষুধের মোটামুটি একটা তুলনা দিয়েছি, যদিও আলোচনা করতে পারিনি। তো শরিক রোগীর আপনার চর্মরোগ, আপনার যখন স্টেরয়েড মলম দিয়ে অবদমন করা হয়, তখন কিন্তু সেটা সাইকোসিস বা সিফিলিসের মতো ভয়ঙ্কর মরণঘাতী রোগের জন্ম দেয়। তাই আপনার ক্রনিক রোগ আরোগ্যের প্রথম এবং প্রধান শর্ত হলো রোগীর অবচেতন মন এবং ইমিউন সিস্টেম থেকে এই শরিক অতি সংবেদনশীলতা একবারে শিকড় থেকে চিরতরে উপড়ে ফেলা। তো আমি বিশ্বাস করি যে আগামীকাল থেকে আপনার চেম্বারে যখন একজন গ্যাস্ট্রিকের রোগী বা অ্যালার্জির রোগী বা মানসিক উদ্বেগের রোগী এসে বলবে, আপনারা তার কেবল রোগের নাম দেখবেন না, আপনারা দেখতে পাবেন তার ভেতরের সেই শক্তিকে, যার ভিতরে আপনি তার অভাববোধ, তার অলিখিত ভাষাকেও আপনি পড়তে পারবেন। তো এবং আর মোটামুটি সেই মুহূর্তে আপনি মোটামুটি এই সোরাসিপ্লিস সাইকোসিস জেনে সঠিক ওষুধ যখন দিতে পারবেন, তখনই আপনি কিন্তু একটা মাস্টার অফ হিলিং বা আর্ট সম্পর্কে, হোমিওপ্যাথির মাস্টার অফ হিলিং আর্ট সম্পর্কে আপনি জানতে পারবেন এবং সঠিক চিকিৎসাও দিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই সোরা সম্পর্কে আলোচনা আসলে অনেক বড়, মানে অল্প কথায় আসলে বলা মুশকিল, এই জন্য আমার কথাগুলো বেঁধে বেঁধে গেছে যে কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব এই 1 ঘন্টায়, এটা আসলে বলা খুবই মুশকিল। তারপরেও আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে, উপলব্ধি দিয়ে আমি যতটুকু মোটামুটি বুঝি সোরা নিয়ে তুলে ধরার চেষ্টা করছি। মানুষের জ্ঞানও তো সীমিত, সীমাবদ্ধ। তো আমার উপস্থাপনায় যদি কোনো অনিচ্ছাকৃত ভুল বা অসম্পূর্ণতা বা সীমাবদ্ধতা থাকলে আপনারা অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দেবেন। এবং সর্বশেষ আপনাদের সকলের আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই যে আজকের এই সন্ধ্যায় আপনারা এত ধৈর্য এবং আগ্রহ নিয়ে আমার কথাগুলো শুনছেন, যেটা সত্যি আসলে আমাকে অনুপ্রাণিত করে। এবং আপনাদের এই মনোযোগী অংশগ্রহণই কিন্তু আমাদের এই জ্ঞান চর্চার আসরকে আসলে সার্থক আর প্রাণবন্ত করে। তো মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করার এবং মানবতার কাজে সেগুলো কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বলেন ম্যাডাম। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আহ
অনেক সুন্দর করে আমরা বিশ্লেষণ পেয়েছি সোরাকে, কিভাবে আমাদের চেম্বারে সোরা মেডিসিনের রোগী আসলে আমরা টুক করে চিনে নিতে পারবো এবং আর কষ্ট হবে না। তো আজকের এই বিষয় নিয়ে কেউ যদি কোনো কোশ্চেন রাখতে চান স্যারের কাছে তাহলে হাত তুলুন। যদি কারো জিজ্ঞাসা থাকে তাহলে সে হাত তুলুন, আমি তার কাছে পৌঁছে যাব, তাকে কোশ্চেন রাখার জন্য বলবো। কেউ কিছু বলতে চান? কেউ কোনো রেসপন্স করছে না, তার মানে হয়তো কারো কোনো জিজ্ঞাসা নেই। তো স্যার, তাহলে ক্লাসটা আজ এখানে সমাপ্ত ঘোষণা করি। জি, শেষ করে দেন ম্যাডাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী ক্লাসের অপেক্ষায় রইলাম। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।